This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ইউনুস বললো আর ইউনুসের মতো একটা কুকুরের সাথে মানে ইন্ডিয়ার তুলনা, এটা তো কোনোদিনই হয় না। ও তো মূর্খতার পরিচয় দিচ্ছে ইউনুস। যে কলকাতা দখল করব, ভারতকে ভেঙে দেব, কলকাতা আমরা দখল করে নিয়ে যাব, এই যে কথাগুলো, এইগুলোই বড় আতঙ্কের। ওদের কোনো ক্ষমতাই নেই। ইউনুস যতই বাবা পাকিস্তানের ইশারায় নাচুক, কিন্তু এটা মনে রাখতে হবে এটা ভারতবর্ষ। 1971 সালে ওদের যেমন স্বাধীনতা দেওয়া হয়েছে, ও স্বাধীনতা আবার কেড়েও নেওয়া যায়। অ্যাকচুয়ালি ভারতবর্ষটা ঠাকুরদাদা, পাকিস্তানটা ছেলে, আর বাংলাদেশটা নাতনি। আমরা দাঁড়িয়ে রয়েছি নদিয়ার বড়নবেড়িয়া অঞ্চলে। এই বড়নবেড়িয়ার অধিকাংশ অঞ্চল কিন্তু নন ফেন্সিং, কাঁটাতার নেই। আমি শুভঙ্করকে আগে দেখাতে বলবো বড়নবেড়িয়ার ছবিটা। যে ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি, এখান থেকে 1/2 কিলোমিটারের মধ্যে বাংলাদেশ, সামনেই বিএসএফ আউটপোস্ট রয়েছে, অরক্ষিত এরিয়া। এই যে বাঁশ ঘেরা দেখতে পাচ্ছেন, এগুলো টপকালেই অনায়াসেই বাংলাদেশের অনুপ্রবেশকারীরা ঢুকে পড়তে পারেন এখানে। অনেক সময় রাতের অন্ধকারে সেই কাজ এখানে চলে বিএসএফের চোখে ধুলো দিয়ে। এবং শুধু তাই নয়, এখানকার অনেকের জমি এই সীমান্ত চুক্তির কারণে বাংলাদেশের অংশে পড়ে গিয়েছে। তাদের টাকা অ্যালট হয়ে গেলেও এখনও সেই টাকা তারা হাতে পাচ্ছেন না। অনেকে দুশ্চিন্তায় রয়েছেন, আবার আতঙ্কও চলছে। বাংলাদেশের এই যে উদ্ভূত পরিস্থিতি, যে উদ্ভূত পরিস্থিতির মধ্য দিয়ে দেখা যাচ্ছে বিএসএফের সঙ্গে বিজিবি তারা বিভিন্ন সময় সংঘর্ষ বা তর্কে জড়াচ্ছে, কাঁটাতার দিতে গেলে ঝামেলা গণ্ডগোল হচ্ছে। এই বাংলার নদিয়ার এই যে এরিয়া বড়নবেড়িয়া, সেখানে কয়েক কিলোমিটার এরিয়াতে ফেন্সিং নেই। আমি ডান দিকের চিত্রটা একটু ধরতে বলবো শুভঙ্করকে, তার ডান দিকের অংশের ছবিটা একটু দেখাতে বলবো, যে এই মুহূর্তে বড়নবেড়িয়ার যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যে নন ফেন্সিং জোনে আমরা দাঁড়িয়ে রয়েছি। সামনে ক্ষেত, তারপরেই নদী এবং তারপরেই কিন্তু বাংলাদেশ। ফলে সার্বিকভাবে যে চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি, গোটা এরিয়াতে কিন্তু সেভাবে ফেন্সিং নেই। এবং এই ফেন্সিং না থাকার কারণে এটাকে হাতিয়ার করে অনুপ্রবেশকারীরা ঢুকে পড়েন। এমনকি জঙ্গি কার্যকলাপ এখানে হতে পারে এমনভাবেই কিন্তু মনে করা হচ্ছে। এবং বড়নবেড়িয়াতে যে ছবি আমরা এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছি, আমরা একটু কথা বলবো আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে। তবে তার আগে আমি সুজিতদার হাতেই মাইক তুলে দেবো, সুজিতদা কথা বলবেন। এই আপনি অনেকটাই বলছিলেন যে আপনাদের জমি গেছে, কিন্তু আপনারা এখনো টাকা পাইনি। আমাদের টাকা মানে জানতে পেরেছেন কেন পান? জানতে পেরেছি আমাদের টাকাটা কোথাও পিডব্লিউডি খাতে লাগিয়ে দিয়েছে, যেটা সচিব নিজে মুখে স্বীকার গিয়েছেন। এখানে কি জেলা পরিষদে এই নিয়ে আলোচনা হয়েছিল? আলোচনা বিএসএফ এর কর্তা ব্যক্তিরাও ছিলেন সেখানে? না, সেদিনকে ছিলেন না। বিএসএফ গাফিলতি হচ্ছে ডিএম সাহেবই এই গরিবদের যারা চাষবাস যোগ্য জমি, তারা সঠিকভাবে চাষও করতে পারছে না। পুরোটাই ডিএম এর হস্তক্ষেপে এটা আমরা টাকা পাচ্ছি। আজকে 4 বছর ধরে টাকা মানে ঘুরাচ্ছে। টাকাটা হয়তো তাদের হাতে চলে এসছে, তারাও জানে যে তাদের হাতে রয়েছে, কিন্তু টাকাটা আমরা কৃষক ভাইয়েরা পাচ্ছি না। এটা হচ্ছে এই যে একটা জায়গায় এখানে আমরা গত সময় দেখলাম, এই ভেরি রিসেন্ট আগে এখানে মাটি কাটা হচ্ছিল মানে ফেন্সিংয়ের জন্য, যেখান থেকে আর কি প্রচুর মাইকে এরকম উত্তেজিতভাবে ভাষণ হয়েছে এবং অনেকে চলে এসছে, তাই তো? মানে গতকাল ঠিক হয়েছিল ঘটনাটা। হ্যাঁ, আমাদের কাঁটাতার বিএসএফ ভাইয়েরা মানে সুরক্ষিত করার জন্য কাঁটাতার দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। সেখানে বিডিআররা এসে হস্তক্ষেপ করে যে কাঁটাতার দিও না, নদীর ওই পার থেকে বলছে। লাস্টে কি করলো, ওরা মাইক ওইখান থেকে আজান দিয়ে, মানে যেখানে আজান দেয় যে মসজিদ থেকে, সেই মসজিদে ওরা বললো যে সব বর্ডারে চলে যাও, ওই বর্ডারে ওখানে সব দাও কাছি হাসু নিয়ে চলে যাও, ওখানে লড়তে হবে। ওরা দেখলাম সঙ্গে সঙ্গে হাজারে লোক চলে আসলো। আমরাও গেলাম স্বাভাবিকভাবে, যে ওদের থেকে আমরা তো কমা না। ইউনুস বললো আর ইউনুসের মতো একটা কুকুরের সাথে মানে ইন্ডিয়ার তুলনা, এটা তো কোনোদিনই হয় না। ও তো মূর্খতার পরিচয় দিচ্ছে ইউনুস। এই যে আগে কখনো এরকম ঘটনা ঘটেছে? আগে কোনোদিন এই ধরনের ঘটনা আমরা দেখতে পাইনি। বাংলাদেশ ছোট একটা দেশ, তারা কোনোদিনই এত লাফালাফি করেনি। এখন যতটা লাফাচ্ছে এ তো ইউনুসের ইসে। ওরাও যায় না যে এদের পরিস্থিতি ভয়ানক পরিস্থিতি হতে পারে যদি আমরা স্টেপ নিই। এখানে বিভিন্ন ধরনের ঘটনা এরকম কিছু হয়েছে, মানে বিশেষ করে মহিলাদের সুরক্ষার বিষয়ে কি কিছু এরকম এখানে কোনো প্রবলেম আছে? না, আপাতত তেমন কোনো ইফেক্ট করেনি কোনো দিনই, সে বিষয়ে কোনো। সাম্প্রতিক একটি ঘটনা শুনছিলাম, সেটা তেমন ক্লিয়ারলি কিছু না, হয়তো একটু ইনসিডেন্ট ঘটে গেছিল,
ও এখন মিউচুয়ালে আছে, সব সমস্যা নেই। মানে ওই যে ইনসিডেন্টটা ঘটেছিল মানে খুবই দুঃখজনক দুর্ভাগ্যজনক বিষয়, সেক্ষেত্রে বিডিআর বিএসএফ সবাই পুলিশ সকলে খুব অ্যাক্টিভ হ্যাঁ, যৌথভাবে বিষয়টা সমাধান করেছে দু দেশের প্রশাসন। আপনারা কি চাইছেন? কাঁটাতার অ্যাকচুয়ালি অবশ্যই, কেননা ফেন্সিং না হলে এই অমীমাংসিতভাবে মেইনলি যখন তখন তো ফেন্সিং না থাকলে ও চলে আসে যায়। আপনার প্রত্যেকে একদম কাঁটাতারের প্রশ্নে হ্যাঁ অবশ্যই, আমরা অবশ্যই অবশ্যই আমরা কাটাতার হলে আমরা আমাদের স্বাভাবিক জীবন ফিরে আসো, আমরা এটাই চাই। আমার জীবন বলতে মানে কোথাও একটা জায়গায় সংখ্যাটা ঠিক কি আমাদের স্বাভাবিক জীবন তো আমরা ফিল করতে পারছি না। আমরা কাটাতারে কখন কি আসবে, কখন কিভাবে আসবে, ওরা কিভাবে আসবে, এটা হয়তো আছি, কিন্তু ভয় আছে। তারপরে গভীর রাতে এখন যেহেতু মানে শীতকাল, কুয়াশা পড়ছে, বিএসএফ তো পুরো অ্যাক্টিভ, কিন্তু তারপরে যখন এখানে সীমান্তে থাকে বিএসএফ ভাইরা, ওনারা থাকতে বাংলাদেশ কিছুই করতে পারবে না, ওদের কোনো ক্ষমতাই নেই। উনি যতই বাবা পাকিস্তানের ইশারায় নাচুক, কিন্তু এটা মনে রাখতে হবে এটা ভারতবর্ষ। 1971 সালে ওদের যেমন স্বাধীনতা দেওয়া হয়েছে, ও স্বাধীনতা আবার কেড়েও নেওয়া যায়। অ্যাকচুয়ালি ভারতবর্ষটা ঠাকুরদাদা, পাকিস্তানটা ছেলে, আর বাংলাদেশটা নাতনি, এইটাই মনে হয় আমাদের। আপনি অনেকক্ষণ ধরে দেখছি আপনি ইউটিউব করেন না, ফেসবুকটা করেন, ফেসবুকে আপডেট করতে থাকেন সবাইকে, তাই তো? আপনার নামটা একটু বলবেন? আমার নাম লোপামুদ্রা। লোপামুদ্রা, এখানে আপনি রয়েছেন কোথাও এই যে এইরকম এই সব ওই অস্ত্র টস্ত্র দেখে, এই সমস্ত দেখে কি কালকে মানে যে পরিস্থিতি রয়েছে একটু ঘাবড়ে গেছিলেন কি? ঘাবড়ানো তো অবশ্যই ঘাবড়াতে হবে, কারণ আমরা তো অস্ত্র দেখিনি, কারণ নদীর পাড়ে যেগুলো ঘটেছে সেগুলো আমরা দেখতে পাইনি কেউই, খালি আওয়াজটাই শুনেছি। আপনার রাত্রিবেলা এখানে কটার মধ্যে মোটামুটি ঘরে টরে? আমাদের 8টার পরে এখান থেকে আর কেউ ঘর থেকে বেরোয় না। মানে কি এই ব্যাপারে স্পষ্ট সকলের কাছে নির্দেশ কেন না আপনারা নিজেরাই ঠিক করেন? না, এখানে বিএসএফ এদিকে আর কাউকে যেতে দেয় না, আর আমরাও সেরকম ভাবে বেরোই না, যা করার ঘরের ভিতরেই সবকিছু করতে হয়। কোথাও মানে মানুষজন এরকম বৈরী পরিবেশ কি বরাবরই ছিল? মানে এই যে সমস্ত না একটা কোথাও সম্প্রীতির পরিবেশও কখনো কখনো ছিল, কি মানে আপনার বক্তব্য? আমরা যখন ছোট ছিলাম আমরা এই নদীতেই স্নান করেছি, আর এখান দিয়ে কোনো তার কাটার ব্যবস্থা অতটা ছিল না, মানে এই নদীতে স্নান করতেন, ওখানকার লোকেরাও চলে আসতো, এমনও অবস্থা ছিল। কিন্তু এই কিছুদিন ওদের মানে এই যে ওদের যে ভিডিওগুলো আমরা দেখি যে কলকাতা দখল করব, ভারতকে ভেঙে দেব, কলকাতা আমরা দখল করে নিয়ে যাব, এই যে কথাগুলো, এইগুলোই বড় আতঙ্কের। এমনি যখন স্বাভাবিক সময় এমনি কথাবার্তা হয় তখন কি আপনাদের মধ্যে এইসব কথাবার্তাগুলো দুই প্রান্তের হয় না ওরকম ওগুলো না? ওদের সঙ্গে কথা হবে কি করে? আমাদের এখন পুরো একটা এদিকে তো যাওয়ার কোনো ব্যবস্থাই নেই, অনেকটা দূর আমাদের আগে যেতাম, কিন্তু এখন সেই ব্যবস্থাটা নেই যে আমরা ওইদিকে স্নান করতে যাওয়া। এখন যদি বিএসএফ এর ব্যবস্থায় আপনারা নিরাপত্তা বোধ করছেন? হ্যাঁ, বিএসএফ আমাদের অনেকটা ভালো রাখে, আমরা শান্তিতে থাকি। স্থানীয় পুলিশ বা যারা থানা, তারাও এই ক্ষেত্রে কি সহযোগিতা করে না, না তাদের ভূমিকা নিয়ে কিছু প্রশ্ন আছে? এখন থানার বিষয়ে আমরা কি বলবো, থানা তো এখানে তেমন কোনো জরুরি এখনো হয়নি, কিন্তু এরা আমাদের যেটুকু শান্তিতে আমরা ঘুমাই ভালোই আছি, কিন্তু ওদের ওই কালকের ওই আতঙ্ক, কালকের যে চেঁচামেচিগুলো আমাদের একটু ভিতরে আতঙ্কটা বাড়িয়ে দিয়েছে, তাছাড়া তেমন কিছু। সুচারু বুঝতেই পারছো যে এই যে পরিস্থিতিটা দেখো, আমরা আরেকটু সামনের দিকে দেখো, একটু ভালো করে জিওগ্রাফিটা একবার বুঝিয়ে দিই, তুমিও থাকো সঙ্গে। তোমার বাঁ দিকটা মানে এই যে জায়গাটায় একদম মানে আমরা ধরেই নিতে পারি, হ্যাঁ আরও ভালো আমি একটু বলবো যে দেখো ওখানে গ্রাম বাংলায় যেটা হয় কলা গাছের চাষ, পশ্চিমবঙ্গে জানিয়ে রাখি কলার চাষ কিন্তু বিগত 20-25 বছর ধরে এক অভূতপূর্ব জায়গায় গেছে। ভারতবর্ষে ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ প্রথম, সবজি উৎপাদনে পশ্চিমবঙ্গের দ্বিতীয়, অত্যন্ত এখানে চাষ হচ্ছে এবং সেটা হচ্ছে ফুলের চাষ। বাংলার এখানকার ধর্মপ্রাণ যারা মানুষ রয়েছেন, হিন্দু সংখ্যাগরিষ্ঠ গ্রাম এটি অবশ্যইভাবে বলতে হবে, এবং শ্রমজীবী হিন্দু শক্তি এখানে তারা করেন অত্যন্ত শান্তিপ্রিয় শান্তশিষ্ট জীবনযাপন। এখানে সকলেই প্রায় বহু যারা গ্রামবাসী যাদের সাথে কথা বলছেন তারা কিন্তু অনেকে গ্র্যাজুয়েট,
অনেকে কিন্তু এটাও সুচারু আড়ালে আবডালে তারা কিন্তু অনেকে এরকম বলছে আর কি, একটু তারা সুযোগ চাইছে একটু ভালো কাজকর্ম করার, একটু এই পরিস্থিতি বাঁ দিকটায় এই হলুদ ফুল যেখানটা হচ্ছে সেই জায়গাটা একটু এগুলো যে ভদ্রলোক যাচ্ছিলেন উনি কিন্তু একদম বর্ডার লাইন ধরে কিন্তু দেখতে পাচ্ছি। আচ্ছা উনি যিনি আসছেন উনি এখানকার, আচ্ছা নিজের জমিতে ওখানে চাষ করতে যাচ্ছেন, খুব রিস্ক থাকে, মানে হঠাৎ করে যদি ওখান থেকে কেউ একটা উস্কে দিল, কোনো থেকে প্ররোচনা দিল, অস্ত্রফস্ত্র নিয়ে আসে, তাহলে ওনাকে দৌড় লাগিয়ে এই মাঝখান দিয়ে দৌড়ে আসতে হবে, তাই তো? মানে অনেকটা আর কি ইয়ে হবে। আর এই যে রাস্তাটা আমরা যে রাস্তাটা দাঁড়িয়ে আছি ডান দিকে একটু ঘোরা একটা ফ্যামিলিকে দেখতে পাচ্ছি, বাচ্চাকে সাইকেলের উপর চড়িয়ে স্বামী স্ত্রী যাচ্ছেন। এই যে বর্ডার সাদা, হ্যাঁ হ্যাঁ এই রোডের উপর দিয়ে বিএসএফের পেট্রোলিং চলতে থাকে। আর এই যে ডান দিকে যারা রয়েছেন সেটা হচ্ছে একদম জিরো পয়েন্টের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ গ্রাম, যেটা হচ্ছে নাম ঝোড়পাড়া। এই গ্রামটি অত্যন্ত হয়েছে এই দিকটা উঁচু পাড়া। হ্যাঁ একটা তো বর্ডারিং এরিয়া আছে যেখানে প্রায় 60টা পরিবার থাকে একেবারে, অর্থাৎ সব মিলিয়ে প্রায় 400 পরিবার এই পুরো এলাকাটা জুড়ে বিচ্ছিন্নভাবে 400 পরিবার, হিন্দু সংখ্যাগরিষ্ঠ পরিবার, তাই তো? এখানে সকলেই হিন্দু উনি বলছেন। হ্যাঁ মেলা টেলা হয় এখানে আমাদের জগদ্ধাত্রী পুজো হয়। জগদ্ধাত্রী পুজো হয়, আপনারাই করেন? মহিলারা করেন না? মহিলা না, এই যে আমাদের এই ছেলেটা, এই ছেলের উদ্যোগে আমাদের এখান থেকে আজ থেকে না হলে 6-7 বছর হয়ে গেছে এখানে পুজোটা হচ্ছে, আমরা এখানে পুজো করি, 12 বছর হয়ে গেছে। আমরা রয়েছি এই পয়েন্টে। আরও কিছু খবর আপনাদের জন্য সুচারু মিত্র, আমি শুভঙ্কর ক্যামেরায় রয়েছে, এবং যিনি আমাদের এই নদিয়ার, আমি একটু বিশ্বজিৎ ও রয়েছে প্রতিনিয়ত। তো আপনাদের খবর দেয় মানে যে ঘটনাটা ঘটেছিল হাতে অস্ত্র নিয়ে, হ্যাঁ সেই জায়গাটা দেখে একটু পয়েন্ট আউট করে একটু বিশ্বজিৎ ঘটনাটা কিভাবে শুরু হয়েছিল আরও একবার একটু তোমার কাছ থেকে একটু যাচিয়ে নিই। হ্যাঁ বলো। দেখো এই জায়গাটা কিন্তু গতকালকে ঠিক এই সময় কিন্তু সকাল 12টার থেকে কিন্তু মাটি কাটা নিয়ে গন্ডগোল সূত্রপাত শুরু হয়। কেননা ভারতীয় যখন মাটি কাটছিলেন, বাংলাদেশ থেকে 500 থেকে 600 লোক তারা কিন্তু আসছিলেন, ঠিক ওই জায়গাটাতে দাঁড়িয়েছিলেন, বিভিন্ন অস্ত্র নিয়ে তারা আসছিলেন ভারতীয়দের তাকে আক্রমণ করার জন্য। কিন্তু ওখানে বিএসএফ কিন্তু 5 থেকে 6 জন বিএসএফের আধিকারিকরা ছিল, ঠিক আছে। তারপর কিন্তু বিএসএফ কিন্তু রাত্রে কিন্তু তারপর কিন্তু কিছুক্ষণ পরে নিয়ন্ত্রণে আনেন, কিন্তু এরকমই ঘটনা। তারপর কিন্তু ভারতীয়রা কিন্তু তারা দাঁড়িয়েছিলেন, গ্রামবাসীরা দাঁড়িয়েছিলেন, লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন এখান দিয়ে, কিন্তু তাদের কাছে কোনো অস্ত্র ছিল না। কিন্তু একটাই অভিযোগ যে বাংলাদেশের লোকেরা 500-600 লোক কীভাবে তারা অস্ত্র আনলো, এই নিয়ে আমি একটা প্রশ্ন করছি, গ্রামবাসীদেরও প্রশ্ন করছি, তারা কীভাবে আতঙ্ক, তারা যখন ঘরে থাকছেন, ঘরে তালা দিয়ে থাকছে রাতের অন্ধকারে। এই যে তালা, মানে আগে কি তালা না দিয়ে থাকতেন নাকি? আগে তো ধরো আমাদের মাটির ঘর ছিল, টিনের ঘর ছিল, তখন তো ততটা করা লাগতো না, এখন তো একটু ঘর যেটুকু হয়েছে তার জন্যে তাও তালা মেরেই থাকতে হয়। রাজ্য সরকারের প্রকল্পগুলো এখানে আসে, পাচ্ছেন আপনারা? এখন সরকার যদি কোনো প্রকল্প দেয়, আমাদের একজন রাজ্যবাসী দেশবাসী হিসাবে তো সেটা নিতেই হবে। সে যে কারণটা কি করছে সেটাও তো বোঝা, কারণটা তো কেউ করছে না। চুপ করে গেলেন তো সেই, আচ্ছা নিশ্চয়ই নেবেন, সরকার এটা তো নিতেই হবে, এটা না নেওয়ার কি আছে? হ্যাঁ হ্যাঁ, এখানে কাছাকাছি ভালো স্কুল কোনটা? স্কুল আমাদের এখানে আছে বড়নবেড়িয়া কৃষক সংঘ বিদ্যালয়। কৃষক সংঘ, এটা মানে কৃষকরা সংঘ করে সংঘবদ্ধ হয়ে জমি দিয়ে দান করে স্কুলটা বানিয়েছে। এখন বেশ বলেছি দারুণ গ্রাম। এখন আমাদের গ্রামটা, এখানে আমাদের 4টে ওয়ার্ড মিলে আমাদের এই গ্রামটা, আর আমাদের দত্তপুলিয়া পঞ্চায়েত টোটাল পশ্চিমবঙ্গের ভিতরে সব থেকে বড় পঞ্চায়েত হিসাবে এখন আখ্যায়িত হয়ে আছে। আমাদের 30টা মেম্বার, তাদের ভিতর আমাদের 30টা, এবং এখানে আপনাদের মানে এটা জানি রাখি ভারতীয় জনতা পার্টি সেখানে নিরঙ্কুশভাবে এখানে রয়েছেন। রানাঘাট লোকসভা কেন্দ্রের মধ্যেই যেহেতু পড়ছে, রানাঘাট লোকসভায় এই জায়গাটি, এবং অত্যন্ত বর্ডারিং এরিয়ার কারণে বাংলাদেশের এই যে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে এখানকার মানুষ অত্যন্ত ওয়েল অ্যাওয়ার অফ।
এবং সবচেয়ে বড় পঞ্চায়েতের যিনি সদস্য রয়েছেন তার সাথে কথা বলেও তিনি আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে যা যা জ্ঞান রাখেন তা নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের অনেক জায়গা আছে, পঞ্চায়েত রয়েছে, তারা ভারতবর্ষের এই যে পররাষ্ট্রনীতি সেই সম্পর্কে এতটা জ্ঞান তারা রাখেন কি না, আমার এই প্রশ্নটা আমারও থাকবে। তার কারণ হচ্ছে অত্যন্ত খুব সাবলীলভাবে তিনি বলছিলেন যে কোথায় কম্পালশন রয়েছে এবং বিএসএফের টেকনিক্যালিটিস কতটা বৃদ্ধি পেয়েছে, যেটাকে সার্ভেলেন্স বলে, সেটা বৃদ্ধি পেয়েছে। তিনি পঞ্চায়েতের সদস্য, তার সাথে আমি কথা বলছিলাম। এখন এই জায়গা থেকে দাঁড়িয়ে আগামী দিনে একটা বড় প্রশ্ন, মাঝে মধ্যে পরিস্থিতি খুব উত্তপ্ত হয়ে ওঠার একটা লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে এবং বাংলাদেশে যতক্ষণ না পর্যন্ত একটি নির্বাচিত সরকার আসছে বা সরকার তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটা এই ধরনের কিছু তাণ্ডব থাকবে। বিজেপি বলবে যে বিএসএফের অতি সক্রিয়তা, যদিও কোনো রকম এই ধরনের কোনো কিছু নেই। ফেন্সিং বর্ডার প্রত্যেককেই আপনারা দেখতে পাচ্ছেন, এটা নিত্যদিনকার চিত্র যে তারা অত্যন্ত এখানে স্কুলের যারা তারা স্কুল ছুটির পর তারা সবাই ফিরে এসছে। চমৎকার একটি গ্রাম, যে গ্রামকে বলা যেতে পারে যে এই মুহূর্তে দাঁড়িয়ে অশান্ত হলেও পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্যে এখানকার যারা নাগরিক সমাজ এবং তার সাথে বিএসএফ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।